যারা এই মুহূর্তে দেখছেন এবং পরে এই লাইভটি দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাব ক্যারিয়ার আড্ডা পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। আমি মানজুমা ফেরদৌসী এবং পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে থাকবো। আর্মি বিশ্ববিদ্যালয়গুলোর একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ উসাবের পক্ষ থেকে সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। আজকে আমাদের ক্যারিয়ার আড্ডায় অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের মহিবুল্লাহ ভাইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরবিতে অপারেশন অ্যান্ড মেইনটেন্স এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ওয়েলকাম টু আওয়ার থার্ড লাইভ সেশন। পুরো সময় জুড়ে আমি আপনাদের সাথে আছি মানজুমা ফেরদৌসী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মঞ্জুমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া এখন আপনি কোথায় আছেন? আমি এখন বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এখানে এখানে আছি। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সে আছি। এখানকার একটা সাব জোনাল অফিসে, শ্যামগ্রাম সাব জোনাল অফিস, এই সাব জোনাল অফিসের এখানকার ইনচার্জ হিসেবে আমি আছি। আর সবাইকে থ্যাঙ্কস এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে আনার জন্য। আমি এই প্রথমবার আমি এইরকম একটা জায়গাতে আসতে পারছি। আচ্ছা, তোমরা বলো, তুমি বলো। আচ্ছা ভাইয়া, আমরা নিজে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি আপনাকে পেয়ে। আহ, তো ভাইয়া, প্রথমে আমি জানতে চাইবো আপনার কাছ থেকে আপনার এই বায়ুস্টে আসার গল্পটা আর কি একটু ছোট করে যদি বলতেন। বায়োস্টে আসার গল্পের পিছনের কথাটা যদি বলতে হয় তাহলে তো যাওয়া লাগবে আজ থেকে প্রায় কত, 2014 সালে। 2014 সালে একটু যাওয়া লাগবে। তখনকার সময়ে তখন তার এটা বায়োস্ট ছিল না। বায়োস্ট বা তখন ছিল কম্বাইন্ড আর্মি ইউনিভার্সিটি। আমরা যেটা প্রথম দিকে আমরা তো ফর্ম ফিল আপ করি এমআইএসটির ওয়েবসাইটে থেকে ফর্ম ফিল আপ করি। তো তারপর কুমিল্লা ঢাকা থেকে কাছে, এই জন্য আমরা তখন জানিও না ইউনিভার্সিটি কিরকম বা দেখতে কি আশয় বিষয় বা এখানে কোন কোন সাবজেক্ট আছে। তিনটা সাবজেক্ট তখন ছিল, তিনটা না দুইটা, দুইটা ছিল তখন, সিএসসি এবং ত্রিপলি। তো এটাতেই চুজ করি, ত্রিপলিতে। আর মেকানিক্যাল দেই তো কাদিরাবাদে মেবি মেকানিক্যাল ছিল। তো কথাবার্তা বলার পরে জানতে পারলাম যে কুমিল্লাতে সুবিধাজনক, এবং এটা আমার জন্য, ঢাকা বাসা তো আমার এখান থেকে কাছাকাছি। তো ওইখান থেকেই আসা। আর ওই দিক থেকে ফর্ম ফিল আপের পর পরীক্ষা দেওয়া, এরপর ভার্সিটিতে আসলাম, দেখলাম তখনকার সময়ে ফার্স্ট ব্যাচের যদি কেউ এখন অনলাইনে থাকে বা লাইভে যদি কেউ দেখে, ওরা ওদের কাছে একটা আইডিয়া, কি বলে, যে ওই সময়কার কথা যদি মনে পড়ে, তখনকার সময়ের বায়ুস্ট কি ছিল আসলে। টিন শেডের কয়েকটা রুম, আর কি বলে, ধুধু বালুচর, মরুভূমি, মানে সবকিছুই আন্ডার কনস্ট্রাকশন, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এখনো সবকিছু হয় নাই। এই তো এটাই ছিল বায়োস্টে আসার গল্প। আর মেইনলি একটা ব্যাপার ছিল যে একটা ট্যাগ ছিল তো, যে আর্মিদের একটা ট্যাগ, এই ট্যাগটার জন্যই আসা, যে এখানে হয়তো পড়ালেখার মানটা ভালো হবে বা আমাদের সুযোগ সুবিধাটা আমরা একটু অন্য সব প্রাইভেটের থেকে একটু ভালো পাবো, এটাই আর কি। আচ্ছা ভাইয়া। তো ভাইয়া, আপনার কাছ থেকে এখন শুনলাম আপনার বায়ুস্টে আসার গল্প। তো এই পর্যায়ে এসে আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমার সাথে শেয়ার করতেন। ভবিষ্যৎ পরিকল্পনা এখন এটা আসলে কিভাবে বলা যায়? ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো চাকরি বাকরি করতেছি, চাকরি বাকরি করব, করতে করতে দেখা গেল যে সময় যাবে। এরপর কি বলে, এরপর ইচ্ছা আছে, এখনো হাতে যেহেতু সময় আছে, ফুললি পিডিবিতে ট্রাই করার ইচ্ছা আছে। যদি এরপর জব করি হয়তো পিডিবিতে, ক্যারিয়ারের দিক থেকে। আর এরপরে তো এছাড়া
আমি এখনো বিয়ে করি নাই, বিবাহিত না। বিয়ে করা লাগবে। আর এমনিতে আর তেমন কোনো বড় ধরনের অ্যাম্বিশন নাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আপনি যদিও বলেন আপনার বড় এমবিশন নাই, তবে আমি জানি আমাদের 3 ক্যাম্পাসের সবাই আপনার কাছ থেকে সর্বদাই অনুপ্রাণিত হবে। তো ভাইয়া, আচ্ছা, আচ্ছা। এখন তো আপনি তো জানালেন আমাদেরকে আপনার বায়ুস্টে আসার গল্পটা। তো ভাইয়া, নিশ্চয়ই আপনার পছন্দের কোনো শিক্ষক ছিলেন। তো আমি জানতে চাইবো যে ও, আপনার ওই পছন্দের শিক্ষকটির কোন দিকটা, বিশেষ করে তার পড়ানোর ধরন বা চারিত্রিক কোন দিকটা আপনাকে আকৃষ্ট করতো? আসলে এইখানে যদি বলতে চাই, একজন শিক্ষকের কথা না বললেই না, আবার কয়েকজনের কথাই বলা লাগে। আসলে একজনের কথা বললে আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেক কৃপণতা করবো আর কি। তা আমি কি কয়েকজনের নাম বলতে পারি? এটা আমার জন্য অবশ্যই খুব ভাইয়া, ভালো লাগবে আর কি। অবশ্যই অবশ্যই অবশ্যই। Again, আমার পড়াশোনার ক্ষেত্রে আমি একটু অনেকটা সমস্যায় ছিলাম। তখন আমার কাছে আমার এই দিকগুলো হেল্প করতো আমার ডিপার্টমেন্ট হেড যে উম্মেহানি ম্যাম। উনি যথেষ্ট হেল্প করছেন আমারে। উনি যদি হেল্প না করতো, আমি হয়তো বাইস্ট থেকে আমার ইঞ্জিনিয়ারিং শেষ করে এই কোর্সটা আমি শেষ করতে পারতাম না। এরপরে এর বাহিরে যার কথা বরাবরই সব স্টুডেন্টদের মুখে থাকে, সলিমুল্লাহ স্যার। জানি না সলিমুল্লাহ স্যার আমার লাইফটাতে আছেন কিনা, কারণ স্যার অনেক ব্যস্ত মানুষ। স্যারের সাথে সবসময় কথা বলার সুযোগ হয় না। সলিমুল্লাহ স্যার, মুহাইমিন স্যার, আর আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের যতগুলা স্যার আছে সবার কথাই আমার কি বলে যে তাদের গুণের কথা বলে শেষ করা যাবে না। তারা শুধু বড় ভাই স্যার, এবং কিছু কিছু ক্ষেত্রে বড় ভাইয়ের মতো হেল্প করছে। যে আমাদের পার্সোনাল কোনো প্রবলেম থাকলে ওইগুলাও স্যারদের কাছে বলতে পারতাম আর কি। কিন্তু আহ, কিছু কিছু ক্ষেত্রে আবার পারতাম না। তবে স্যারদের সব ডিপার্টমেন্টে সবগুলো স্যারই সবার সবার কথাই না বললে না। এর মধ্যে স্পেশাল হচ্ছে সলিমুল্লাহ স্যার। এই স্যারের একটা গুণ ছিল যে সব স্টুডেন্টদের তিনি বুঝতেন যে তাকে কিভাবে পড়ানো লাগবে, বা সে কোন জায়গাটায় বুঝতেছে না, কিভাবে পড়াতে হবে স্টুডেন্টটাকে। আমাকে উনি বুঝতে পারতো, আমাদের একদম শুরু থেকে ছিল তো। উনি সবার ব্যাপারটা বুঝতে পারতো যে কে কোথায় বুঝতেছে না, বা তার কোন স্টুডেন্ট কোন জায়গাতে ফেল করতেছে, বা কোন জায়গাতে তার প্রবলেম আছে। এই আর কি সলিমুল্লাহ স্যার এবং আমার ডিপার্টমেন্টের সব টিচার। যদিও সামনাসামনি বলার সুযোগ হবে না কখনো এই কথাগুলা, তো আজকে এই প্ল্যাটফর্মে বলে গেলাম আর কি। তো আমরা আশা করছি যদি স্যারেরা কোনোভাবে আমাদের সাথে যুক্ত থাকেন বা পরবর্তীতে লাইভটি দেখে থাকেন, তাহলে ওনারা অবশ্যই জানতে পারবেন। তো ভাইয়া, আপনি আপনার শিক্ষকদের ব্যাপারে বললেন। তো নিশ্চয়ই আপনার কোনো বিশেষ স্মরণীয় ঘটনা আছে আপনার বন্ধুদের সাথে বা অন্য কোনো ভাবে, ওইটা যদি একটু বলতেন। স্মরণীয় ঘটনার মধ্যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের 21 দিনের একটা ইন্ডাস্ট্রিয়াল কি বলে ওটা, ইন্টার্নশিপ, যেটা ইন্টার্নশিপে দেওয়া হয়েছিল। আমার এটা পড়ছিল আশুগঞ্জে। আশুগঞ্জ বলতে এই ব্রাহ্মণবাড়িয়াতেই। তো আমি আসলে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে ত্রিপলিতে পড়ছি, ত্রিপলিতে পড়ার আহ, কি বলে যে এইটার সিগনিফিকেন্সটা আমি বুঝতে পারতেছি। ত্রিপলিতে পড়ার যে ওইখানে যাওয়ার পরে সবকিছু আল্ট্রা মডার্ন এবং সব কি বলে যে লেটেস্ট টেকনোলজিতে যে টেকনোলজি গুলো আছে সেগুলো ওইখানে ব্যবহার করা হয়েছে। বইয়ে যেমন আমরা যেগুলো পড়ছি যে দেখা যাচ্ছে অপারেটিং প্রিন্সিপালটা শুধু আমরা জানতে পারি, কিন্তু ওইখানে আরো আপডেটেড অনেক কিছু দেখানো হয়েছে। তো ওই জিনিসটা আমার কাছে খুব স্মরণীয় থাকবে, ওই 21 দিনের সময়টা। ওইখানে সবাই সবার খুব কাছাকাছি যাওয়া হয়েছে, যে ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ডের সাথে আরো ক্লোজ কানেকশন যেটা হয় সেটা হয়েছে, এবং পাশাপাশি অনেক কিছু শেখা হয়েছে। তখন মনে হয়েছে যে না, আমি ত্রিপলিতে পড়ছি, আমি কিছু শিখতে পারছি, আমার শেখাটা কাজে লাগছে। আর শুধুমাত্র পড়া পড়া মানে পড়তে গেলে হয় কি অনেক সময় বোরিংনেস আইসা পড়ে আর কি। তো পড়ার সাথে সাথে যদি চোখ দিয়ে দেখাও যায় ওইটা আরো ভালো লাগে। প্র্যাকটিক্যালি দেখা যায় যে ল্যাবে আমরা শিখি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে জিনিসগুলো আছে এগুলো তো আরো বড় পরিসরে
বড় জিনিস দেখলে আসলে মনটাও অনেক বড় হয়ে যায়। কি বলে যে ন্যারো মাইন্ডের যে ব্যাপার থাকে সেটা আর থাকে না আর কি। আমরা মানে ছোট থেকে বড়তে গেলে সবারই ভালো লাগে। তো আমার কাছে ওই ব্যাপারগুলো খুব ভালো লাগছিল, যে বইয়ের বাহিরের থেকে বইতে এতদিন পড়ছি আর এখন চোখে দেখতেছি, হাত দিয়ে ধরতেছি। এই ওই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরটাই আমার কাছে সবচেয়ে বেস্ট কিছু টাইম ছিল। আরেকটা ছিল আরেকটা ছিল র্যাক ট্যুর, যেটা একদম ফাইনাল ইয়ারের ট্যুর। বেস্ট কিছু টাইম কাটাইছি, তখন মনে হয়েছিল যে আমি যদি আরো কিছুদিন ভার্সিটিতে থাকতে পারতাম খুব ভালো হতো, এই আর কি। জি ভাই, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তারা সবাই অনুপ্রাণিত হবেন যে শুধুমাত্র তাত্ত্বিক ক্ষেত্রে জড়িত না থেকে ব্যবহারিক ক্ষেত্রেও নিজেদেরকে আর আর কি ডেভেলপ করে নিতে। তো ভাইয়া, এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে আহ, আপনি বিশ্ববিদ্যালয় হিসেবে একটা আর্মি বিশ্ববিদ্যালয়কে কেন বেছে নিলেন, বা এটা কোন দিক থেকে আলাদা, বা যদি বলা হয় একজন শিক্ষার্থী কেন এসে এই বাইস্টকে বা অন্য দুটি আর্মি বিশ্ববিদ্যালয়কে চুজ করবে? আসলে আমি তো অন্য দুইটা ইউনিভার্সিটির ব্যাপারে তো কি বলে যে ওই দুইটা তো ব্যাপারে আমি তো পড়ি নাই, ওই দুইটার ব্যাপারে আমি অত ভালো আমার জ্ঞান নাই। তবে আমিও বলবো যে আহ, ওই দুইটারও বাকি দুইটার অবস্থাও ভালো, কারণ ওদের পার্মানেন্ট ক্যাম্পাস হয়েছে, হোস্টেল আছে। আমাদের তো তখনকার আর আমাদেরটার ব্যাপারে আমি আমার ডিপার্টমেন্টের ব্যাপারে আমি বলতে পারি যে এখানে পড়ালেখা যতটুকু করানো হয় সেটা একদম পিওর 100% ফিল্টার করে, যে মানে আমরা পানি যেরকম ফিল্টার করি এরকম একদম শোধন করে যে রেজাল্টটা নেয় এক একটা স্টুডেন্ট, একদম 100% ফিল্টারিং করা রেজাল্ট। এখানে কোনো মানে ত্রুটি বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নাই। যেটা আমি আমার নিজের দিয়েই দেখি যে আমি এখানে পড়াশোনা করছি, প্রথম দিকে মনে করছিলাম যে আমি যদি নর্থ সাউথে পড়তাম বা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তাম আমি হয়তো আরো ভালো থাকতে পারতাম। যেহেতু ঢাকার ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে যে একই রকম প্রায় কাছাকাছি ই গেল, কোস্ট যায় এই দুইটা ইউনিভার্সিটিতে, তিনটা ইউনিভার্সিটিতে। তো আমি যদি এটা নর্থ সাউথ ব্র্যাকে পড়তাম আমার লাইফ স্টাইলটা একটু অন্যরকম হতো। বা আমি ঢাকা মানে কি বলে যে আমি ঢাকায় থাকতে পারতাম, আমার সবকিছু অন্যরকম থাকতো। কিন্তু আসলে বের হওয়ার পর আসলে যখন আমি জব ফিল্ডে এক্সাম গুলা দিতে যাই তখন মনে হয়েছে যে না, আমি কিছু শিখতে পারছি। আমার যে কি বলে যে আমার ভাইবা বোর্ডের আগে রিটেন এক্সাম দেওয়ার সময় আমার মনে আছে যে আমি যখন লিখতেছি তখন আমার স্যারদের কথা মনে পড়তেছে যে এইগুলা আমার স্যাররা আমাদেরকে পড়াইছিল। আমার খুব বেশি প্রিপারেশন নেওয়ার দরকার পড়ে নাই। আমাদের স্যার যেগুলো আমারে পড়াইছে ওইগুলোর মধ্যে থেকেই আমার কমন পড়ছে, আর ওইগুলোর মধ্যে থেকে আমি লিখতেছি। তো পড়াশোনার দিক থেকে এবং ল্যাব ফ্যাসিলিটির দিক থেকে নতুন ইউনিভার্সিটি হিসেবে আর্মি ইউনিভার্সিটি গুলা বেশ ভালো অবস্থানে আছে, এতটুকু আমি বলতে পারি আমার নিজের জায়গা থেকে, আমার নিজের জায়গা থেকে বলা যায়। আচ্ছা ভাইয়া, তাহলে পড়াশোনা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের জীবনে আহ কি কি ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হওয়া জরুরি বলে আপনি মনে করেন? পড়াশোনা ছাড়াও তো আসলে কি বেশি বেশি পড়াশোনার পাশাপাশি আছে, কি বলা যায় যে ধরো ট্যুর দেওয়া যায় বেশি করে, বেশি ট্যুর দিতে পারলে ভালো। কারণ আমি ইউনিভার্সিটি লাইফে ট্যুর দিছি অনেক। এটা আমার ব্রেনের কি বলে যে পেইন গুলা রিলিজ করতো। মানে আমার কাছে মনে হতো যে পেইন রিলিজ ডিভাইস হিসেবে ট্যুর গুলা খুব কাজে দিত। এবং আর কিছু কাজ করলে ভালো হয়, যেমন যেগুলো আমি করি নাই তবে করলে এগুলো ভালো ছিল, যেমন আমাদের কিছু ওয়ার্কশপ হয়। যেমন মাইক্রো কন্ট্রোলার, তারপর পিএলসি, এই এরকম কিছু ওয়ার্কশপ হয়েছিল আমাদের ত্রিপলি ক্লাব থেকে। এইগুলা করলে ভালো হতো। যদি গভর্নমেন্ট জব না করে যদি আমি প্রাইভেট জব করতাম তাহলে এগুলা কাজে দিত, এগুলা খুবই কাজে দিত। কিন্তু আমি আসলে এগুলা করি নাই, আমি ফাঁকিবাজি করছি, এই। তো আমি আমাদের সকল শিক্ষার্থী
বন্ধুদের বলবো, ভাইয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং তার অভিজ্ঞতা শেয়ার করছেন। তো আপনারা আপনাদের যদি কিছু জানবার থাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আমি অবশ্যই ভাইয়ার কাছে আপনাদের প্রশ্নগুলি বা আপনাদের মতামতগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া, এখন আসবো যে প্রেজেন্টেশন স্কিল কতটুকু ভূমিকা রাখে জব ফিল্ডের জন্য। এই প্রেজেন্টেশন স্কিলটা কমিউনিকেশন স্কিলের সাথে আর কি কতটুকু জরুরি? প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা আসলে এটা, হ্যাঁ, এটা দরকার আছে। এটা ওই যে কি বলে, যেটা আই কন্টাক্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আই কন্টাক্ট যদি ঠিক না হয় তাহলে দেখা যায় যে অনেকে কনফিউজড হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। তো যত প্রেজেন্টেশনে যে যত ভালো করতে পারবে, বা প্রেজেন্টেশন ভালো দেওয়ার থেকে বড় হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা দিতে পারা। তো সেদিক থেকে আসলে আমি বলতে পারি যে আই কন্টাক্ট লেভেলটা যাতে বাড়ানো যায়, এজন্য প্রেজেন্টেশন খুব কাজে দিবে আর কি। ভাইয়া, এবার জেনে নিতে চাবো যে ভার্সিটিতে হোস্টেল লাইফ কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ভার্সিটিতে হোস্টেল লাইফের কথা বলতে গেলে এগুলা তো আসলে ইন্টারনাল অনেক ব্যাপার আছে। হোস্টেল লাইফ আসলে খুবই দরকার। দরকার বলতে গেলে আহ, একসাথে থাকাটা দরকার। হোস্টেল লাইফটা খুব দরকার যে এরকম না, একসাথে ব্যাচমেট কয়েকজন থাকলে ওই গ্রুপ স্টাডি করার দিকে একটা সুবিধা হয়, যে কারো যদি কোনো সমস্যা হয় একজন না বুঝলে আরেকজনের কাছ থেকে বুঝে নেওয়া যায়। আর হোস্টেল লাইফ মানেই তো আড্ডা, পার্টি, তো এগুলোতেও দেখা যায় যে অনেক সমস্যার সমাধান করা যায়। সমস্যা ঠিক না, মানে প্রেশার প্রেশার থাকলে সেই প্রেশারটা থাকে না আর কি। গান হয়, আড্ডা হয়, ঘোরাঘুরি হয়, এই। আচ্ছা। উম, তো ভাইয়া, এখন আপনার জব ফিল্ড সম্পর্কে একটু জানতে চাই। কেউ যদি বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যেমন ধরেন ডিপার্টমেন্টাল বা নন ডিপার্টমেন্টাল এই ধরনের ক্লাবগুলোর সাথে যুক্ত হয়, এগুলো জব সেক্টরে যেতে কিভাবে সাহায্য করে? বিশেষ করে আপনি সরকারি চাকরিতে আছেন, তো এখানে কিভাবে হেল্প করে? আসলে এগুলা একদম সহজ ভাষায় বলতে গেলে গভর্নমেন্ট জবে এগুলা খুব একটা কাজে দেয় না, একদমই দেয় না। এটা হচ্ছে গিয়ে দেয় না কিভাবে, কারণ এই জবগুলোতে প্রিলি রিটেন ভাইবা, এরা দেখে এই সব জিনিসগুলোর পারফরমেন্স, এইগুলাতে এই তিনটাতে কার পারফরমেন্স কিরকম। তো এই পারফরমেন্স যাদের ভালো তারাই পরবর্তীতে তাদের তাদেরকে নেয়। আর আমার শোনা যে যারা প্রাইভেট জবে আছে এদের জন্য এগুলা অনেকটা কাজে দেয়। যেমন আমাদের আমার আমার সাথেই রিয়ান, রিয়ান যে শাহরুখ হোসেন রিয়ান, ওর ভাইবা বোর্ডে ওরে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো পড়াশোনায় অনেক ভালো, তোমার পড়াশোনার রেজাল্টের ব্যাপারে তোমাদের ডিপার্টমেন্টাল কোনো কোশ্চেন করবো না, আমি তোমাকে তোমাকে কোশ্চেন করা হবে। তোমার কোশ্চেন করলাম তুমি ভার্সিটির জন্য কি করছো বলো, ভার্সিটির ক্লাব। তখন সে বলছিল যে আমি ভার্সিটি এই ক্লাবে এই কাজ করছি, এটা থেকে ওইটা করছি। এগুলা আসলে এইসব ক্ষেত্রে কাজে দেয় আমার জানা মতে। গভর্নমেন্ট জবে এগুলা খুব একটা বেশি কাজে দেয় না, একদমই দেয় না। তো প্রাইভেট জব গুলোতে কাজে দেয় আমার শোনা, আমি যতটুকু শুনছি আর কি, এই। আচ্ছা ভাইয়া, তাহলে উম, এই সরকারি চাকরিতে আসার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা কি রিলেটেড প্রশ্ন আসে, বা কি কি বই ফলো করব, বা হচ্ছে যে আহ, একজন প্রার্থী প্র্যাকটিক্যালে কেমন অভিজ্ঞ সেটা এই সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে দেখা হয়? আসলে আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমি আমার ডিপার্টমেন্টের ব্যাপারে বলি, আমি তো আসলে অন্য ডিপার্টমেন্টের ব্যাপারে বলা আমার ঠিক হবে না। আমার ডিপার্টমেন্টের ব্যাপারে আমি বলতে গেলে যেটা বলবো যে এখানে সিলেবাস অনেক, মহাসাগরের মতো সিলেবাস। সবকিছুই আগের মতোই, তবে পড়াশোনা এখানে অনেক।
অনেক পড়াশোনা করতে হয়। এতগুলা এত কিছু পড়ার থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যতটুকু পড়ি কম পড়বো, কিন্তু কম পড়াটাই যেন একদম পিওর ভাবে পড়া হয়, যেখানে আহ, খুব বেশি খুব বেশি পড়ে গোলমাল পাকানোর দরকার নাই, অল্প পড়ি অল্প পড়ে মনে রাখি, এটাই বেটার। খুব কম পড়েও ভালো করা যায়, আবার অনেক বেশি পড়ে গোলমাল পাকাইলে তো সমস্যা, তখন তো আসলে এইগুলো পাওয়া যায় না ওইগুলো পাওয়া যায় না। তো আমি এইভাবে প্রিপারেশন নিয়েছি। আর এর বাইরে এই নন ইঞ্জিনিয়ারদের আসলে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে ইঞ্জিনিয়াররা খুবই ভালো করে। ডিপার্টমেন্টাল যে টপিকগুলো আছে এগুলোতে ইঞ্জিনিয়াররা খুব ভালো করে, কিন্তু আটকা এদেরকে আটকানো হয় মূলত জেনারেল নলেজ দিয়ে। জেনারেল নলেজে বলতে বাংলা, ইংরেজি, তারপর কি বলে যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এইগুলোর জন্য হচ্ছে কি বিসিএস প্রিলি প্রিপারেশন নিতে হয়। বিসিএস প্রিলি প্রিপারেশনটা যদি নেওয়া হয় তাহলে এটা ওই জিনিসগুলা কাভার দেওয়া যায়। এই তো প্রিপারেশনটা নিলে বিসিএস প্রিলি প্রিপারেশন এবং এই দিক থেকে ডিপার্টমেন্টাল প্রিপারেশন নিলে দুইটা নিলে কাভার হয়ে যাবে, ভালো করা যাবে। আচ্ছা আচ্ছা। আর আমি একটু কথা বলে নিই, আমি পড়াশোনা বাদ দিছি আজকে এখন হয়ে গেছে প্রায় 2 বছরের মতো। 2 বছর যাবত আমি পড়াশোনা করি না। তো 2 বছর আগে পড়াশোনার ওই ওই দিক থেকেই বলতেছি। এখন তো হয়তো বা সবকিছু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। বুয়েট আগে সবাই আমরা বুয়েট প্যাটার্নে পড়াশোনা করছি, বুয়েট আবার করোনার পরে যে সিলেবাস দেওয়া হইলো সেই সিলেবাস মানে নতুন যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে, কোশ্চেন প্যাটার্নে আবার বুয়েট অন্যরকম কোশ্চেন করতেছে। তো এই দিকটা আসলে এখন একটু পাল্টায় গেছে। তো যারা পড়াশোনা করে, তবে পড়াশোনা আগের মতোই আছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে। পড়াশোনা আগের মতোই আছে, প্যাটার্নটা চেঞ্জ হয়েছে জাস্ট। তো এই জন্য আর একটু বেশি প্রিপারেশন নেওয়া লাগবে। ক্যান্ডিডেট তো অভাব নাই, সবাই ক্যান্ডিডেট, এই আর কি। তো ভাইয়া তো ভাইয়া, তাহলে সেক্ষেত্রে আমাদের বইয়ের কোন টপিক গুলো আর কি ভালোভাবে দেখতে হতে পারে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আমি আপনাকে শোনা যাচ্ছে। একটা আচ্ছা, বইয়ের কোন টপিক গুলা? বইয়ের টপিক টপিক বলতে কি, এই জন্য দেখা লাগবে আগের বছরে যে কোশ্চেন গুলা হয়েছে সে কোশ্চেন গুলা কোন কোন জায়গা থেকে বেশি আসছে, একটা কোশ্চেন ব্যাংক নিতে হবে। যে কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস প্রিভিয়াসলি যে কোশ্চেন গুলো আসছে এই কোশ্চেন গুলো আগে ভালো মতো দেখা লাগবে। এগুলা দেখার পরে তারপরে বলা যাবে যে আসলে কোন কোন টপিক গুলো আমার ভালো মতো পড়া লাগবে। যেমন আমি আমার দিক থেকে যদি বলি, যেমন আমার ইসের থেকে ত্রিপলির এখানে মোটর আছে, মোটর জেনারেটর, এগুলা থেকে কোশ্চেন আসা এখন একদমই নাই, একদমই কোশ্চেন আসে না। আবার ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন থাকবেই। এরপরে ডিসি সার্কিট, এসি সার্কিট থেকে কোশ্চেন থাকবেই। তো এইগুলাতে একদম ভালো মতো পড়াশোনা করা লাগবে, দেখতে হবে কোন জায়গা থেকে কিরকম আসতেছে, পার্সেন্টেজ কিরকম। যেমন বুয়েটের প্যাটার্ন একরকম, আইবিএ প্যাটার্ন একরকম, এমআইএসটির প্যাটার্ন আর এক রকম, এবং লাস্ট নেক্সট প্যাটার্ন আর এক রকম। তো প্যাটার্ন গুলো একটু বোঝা লাগবে যে কে কিরকম প্যাটার্নে কোশ্চেন করতেছে, আর এই অনুযায়ী আসলে ওইটার উপরে পড়াশোনা করা লাগবে আর কি। তো ভাইয়া, ভাইবা বোর্ডে কি কি বিষয়গুলো খেয়াল করব আমরা, আর কি কি ধরনের আর কি প্রশ্ন করা হয়? আসলে দেখো, ভাইবা বোর্ডে যদি বলতে যাই, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি বলি, আমি আসলে খুব বেশি ভাইবা ফেস করি নাই। আমার প্রথম ভাইবা ছিল ওইটা, এইটা আর প্রথম ভাইবাতেই আমার জব হয়েছে। তো আমি যতটুকু শুনছি বা যতটুকু জানছি ওইটার দিক থেকেই আমি বলি, বা আমি যে একটা ভাইবা দিচ্ছি ওই একটা কথাই আমি বলি। ভাইবা বোর্ডে গভর্নমেন্ট জব গুলাতে দেখে আসলে, আমি তো অলরেডি প্রিলি রিটেন দুইটাতেই আমি আমার পারফরমেন্স দেখাইছি, দেখানোর পরেই আমি ভাইবা বোর্ডে বসছি।
এমনি এমনি তো আমি তো ভাইবা বোর্ডে বসি নাই। তো এইখানে দেখা হয় যে আহ, বোধ শক্তি এবং শ্রবণ শক্তি ঠিক আছে কিনা ভাইবা বোর্ডে এটা টেস্ট করে, কারণ অলরেডি আমি আমার পারফরমেন্স দেখাইছি। আমার এখানে পারফরমেন্স, নতুন করে পারফরমেন্স দেখার মতো নাই। কারণ তারা জানে যে আমি খুব ভালো মতো জানি এবং ভালো মতো সবকিছু বুঝি। তো তখন ওইখানে একটু আদব কায়দার সাথে বসা বা তাদের কথাগুলো খেয়াল করে শোনা, বা যেটা না পারি, যেটা পারি না সেটার ব্যাপারে বলা, যে সরাসরি বলা যে স্যার আমি এটা জানি না, আমি পরবর্তীতে এটা জেনে নেব। কিন্তু ওই যে বলা যে আচ্ছা স্যার এই যে আমি দেখতেছি কি জানো ওই জিনিসটা, এটা এইরকম, এটা তো মনে হয় ওই রকম, এই জিনিসগুলা না করা, এই জিনিসগুলা থেকে একটু দূরে থাকা। না পারলে বলে দেওয়া যে আমি এটা পারি না, এটা খুবই বিরক্তিকর। এই তো ভাইবা বোর্ডে এই এই জিনিসগুলো খেয়াল করলেই হবে। আর অন্য প্রাইভেটে তো আমি তো খুব একটা ভাইবা দেই নাই, একদমই দেই নাই সত্যি কথা। তা আমি জানি না এই ব্যাপারে। তো ভাইয়া আপনাকে আইমান নূর জানিয়েছে মুহিব ভাই দ্য বস। আচ্ছা, তাকেও বলো যে আইমান নূর দা হিরো। জি ভাই, আইমান ভাইয়া আপনাকেও ভাইয়া অ্যাপ্রিসিয়েট করেছে সমানভাবে। আচ্ছা ভাইয়া, তো ওর সাথে দেখা সরকারি হয়েছিল আমার এর মধ্যে ঢাকায়। আচ্ছা ঠিক আছে, বলো বলো, তুমি বলো ভাইয়া, জি বলো। ভাই আপনি বলেন, সমস্যা নেই সমস্যা নেই, আপনি বলেন। না, ওর সাথে ঢাকায় একবার দেখা হয়েছিল। আমি আসলে ওই কি বলে যে ভার্সিটি থেকে আসার পরে এখানে হয়েছে কি, প্রফেশনাল লাইফ আসলে একটু অন্যরকম। প্রফেশনাল লাইফে নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না এইখানে। সব এক এক মানুষ এক এক রকম। তো এখানে আলাদা একটা কি বলে এটারে কিভাবে বোঝানো যায়, আমি আর একটু সহজভাবে বলি। ধরো তোমার কাছে একটা চাইনিজ ফোন আছে। তো চাইনিজ ফোনটার উপরে তুমি যদি আইফোনের কাভারটা যদি ইউজ করো, তো ওইটা কি কোনোদিন আইফোন হবে? হবে না। ওইটা চাইনিজ ফোন, চাইনিজ ফোনই থাকবে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমি সচরাচর সবার সাথে কথা বলতাম আগে, বা কথা বলতে পছন্দ করতাম, আড্ডা দিতে পছন্দ করতাম। কিন্তু এখানে আসার পর আমার একটা ভাব নিয়ে থাকা লাগে যে আমি আমার ব্যাচমেট এরকম কেউ নাই, বা আমার র্যাঙ্কের কেউ নাই, যার জন্য আমার একা একা একাই থাকা লাগে বলা যায়। একাই একা বলতে যে আলাদা একটা ভাব নিয়ে থাকা লাগে আমার। ভাবও বলা ঠিক না এটা, যে আমি একটু চুপচাপ থাকি, কথাবার্তা কম বলি, এবং চেহারায় সবসময় একটু রাগ রাগ একটা ভাব রাখি আর কি। তো যেটা আসলে আমার জন্য খুব কষ্টদায়ক, বা খুব খারাপ লাগে। তো এরকম আইমান্নুর, এরকম যদি কেউ যদি ওদের মতো ভাইরা যদি এদেরকে পাওয়া যায়, তখন খুব ভালো লাগে নিজের কাছে, যে এরা এখন আমার মনে রাখছে, বা তখন কথা বলার ইচ্ছাটা খুব বাইরে যায় আর কি। আচ্ছা আচ্ছা তুমি ভাইয়া, বলো এখন। এমডি নাহিদ হাসান আপনাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া ট্রিপলির জন্য সিজিপিএ কত থাকতে হবে, সেফ জোন সিজিপিএ টা উনি জানতে চেয়েছেন। দেখো জব গুলা হয়ে গেছে একটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড বলতে পিডিবি, পিডিবি তারপর পিডিবি ছাড়াও পিডিবি পিএসসি, সিএসও অ্যাপ্লাই করতে দেখা যায় যে 2.50, অ্যাবভ 2.50 দরকার হয়। কিন্তু কয়েকটা কোম্পানি এরা একটু ঝামেলা করতেছে, এরা দেখা যাচ্ছে আউট অফ 4-এ 3 রাখতে হচ্ছে। 3 থাকলে বেস্ট, 3 থাকাটা বেস্ট। 3 থাকলে এরা এই কয়েকটা কোম্পানি আর কি, যেমন নেসকো, নেসকো, ডিপিডিসি, এরা বলতেছে যে এরা 3-এর নিচে অ্যালাউ করবে না। সিজিপিএ আউট অফ 4-এ 3-এর নিচে অ্যালাউ করবে না। তো এই জন্য 3 রাখাটাই বেস্ট, মিনিমাম 3, উপরে যা রাখতে পারো। আর সিজিপিএ আসলে গভর্নমেন্ট জবে আসলে সিজিপিএ ম্যাটার করে না। সিজিপিএ একদমই ম্যাটার করে না, ওরা দেখে প্রিলি আর রিটেনের পারফরমেন্স কিরকম। সবগুলাতে তো প্রিলি আসেও না, প্রিলি পিডিবিতে বা ইসে তো প্রিলি আসে না। যেমন বিআরইবি বলতে, যে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, আমি যেখানে আছি এখানে প্রিলি রিটেন ভাইবা আছে, কিন্তু অন্যগুলাতে শুধু রিটেন আর ভাইবা। বুয়েট রিটেন নেয়, আর ভাইবা নেয় হচ্ছে গিয়ে ওদের ওদের যে অফিস, ওদের অফিসে ভাইবা নেয় আর কি। এতেই জব হয়ে যায়।
আচ্ছা ভাইয়া, তো রহিম ফাহিম উনি আপনাকে বলেছেন যে ভাইয়া ভালোবাসা নিবেন, উনি দুটো হার্ট সাইন দেখিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফাহিমকে। আমার আমার পক্ষ থেকেও তার জন্য ভালোবাসা। আরমান হোসেন পাটোয়ারি উনি বলেছেন টেক লাভ ব্রাদার। আমি কি বলবো, আচ্ছা তুমি একটা রিপ্লাই দিয়ে দাও। আচ্ছা ভাইয়া, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে নিশ্চয়ই ওনাকে রিপ্লাই দিয়ে দেবে। আর আমিও ওনাকে জানিয়ে দিচ্ছি, ভাইয়া আপনার ভালোবাসাটি অন্তরের অন্তরস্থল থেকে এবং খুব খুশি মনে গ্রহণ করেছেন। তো ভাইয়া, এবারে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরির সার্কুলার গুলা কোন সময় দেয়া হয়, সেটা আমরা কিভাবে জানবো, বা কোন কোন ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি? আসলে সরকারি চাকরিগুলা আহ, যে সার্কুলার গুলা বছরে কোন সময় দেয়, এটা কিভাবে বলি, এটা যখন তাদের শূন্য পদ হয়, মানে পদ সংখ্যা খালি হয়, শূন্য পদের এগেইনস্টে ওরা ওদের যখন বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং এ ওরা প্রস্তাব দেয় আর কি। তখন ওইটা যখন পাস হয়, ওই প্রস্তাব, ওইটা পাস পাস হওয়ার পরে ওরা সার্কুলার দেয়। এটা ডিপেন্ড করে আসলে আহ, ওদের খালি পদের বিপরীতে কতজন লোক দরকার এটার উপরে। এটা বছরে কতবার দেয় বা কতদিন পর পর দেয় এটা বলা যাবে না। তবে আশা করা যায় প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোম্পানি প্রতি বছরই সার্কুলার দেয়। বছরের শুরুতে একবার, বছরের শুরুতে, আর নয়তো বছরের অক্টোবর নভেম্বর মাসের দিক দিয়ে সার্কুলার গুলো আসে। কারণ ওই সময় অনেকে প্রমোশন পায়, প্রমোশন পাওয়ার পরে ওই পদগুলা খালি হয়, বছরের মাঝে অনেকে প্রমোশন পেয়ে যায়, অনেকে চাকরি ছাড়ে, এরকম বিভিন্ন রকমের ব্যাপার ব্যাপার আছে। আর এর বাহিরে ওয়েবসাইটের কথা যদি আমি বলি, আসলে ওয়েবসাইটে তো আমি তো খেয়াল করতাম না, আমাদের ওয়েবসাইট দরকার হয় না। ওয়েবসাইট ছাড়াও ওই যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ফেসবুকের পেজ আছে, তারপর আহ, রনি পারভেজের ত্রিপলি জব প্রিপারেশনের একটা পেজ আছে। এখান থেকেই সব মানে আমাদের রিলেটেড যে জবগুলো, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের রিলেটেড যে জবগুলো, এই জবের সার্কুলার সব ওইখানেই দিয়ে দেওয়া হয়। যে কোনো একটা সার্কুলার হইলেই ওইখানে এসে পড়ে, তো সবাই তখন জানতে পারে আর কি। তো ভাইয়া আপনার উদ্দেশ্যে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমি যে বলতে চাই যে আমাদের উসাব ঠিক এই জন্যই আসলে এই উসাব ক্যারিয়ার জোনটা চালু করেছে, যাতে আপনার মতো যারা বর্তমানে কর্মরত আছেন, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, বা যারা চাকরি খুঁজছেন, বা যারা বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন, বা এইসব বিষয়ে আর কি সব সময় খোঁজ খবর রাখেন, আমরা সবাই যদি এই একটু সময় বের করে আমাদের এই গ্রুপটাতে তথ্যগুলি শেয়ার করি, তাহলে সেটা কিন্তু আমাদের সবাইকে উপকৃত করবে এবং আমরা সবাই কানেক্টেড থাকবো আসলে। আর এভাবে একটা স্ট্রং একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠবে। উম, এটাই তো হোক, এটাই হওয়া দরকার। জি ভাইয়া, জি ভাইয়া। তো দর্শকরা আপনারা এই বিষয়ে কি মনে করেন, দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। তো ভাইয়া আপনি হচ্ছে সৈয়দ এমডি নিশাদ হাসান উনি জানিয়েছেন যে আহ, ভাই আপনার ডিপার্টমেন্টাল ফেভারিট সাবজেক্ট কোনটা? পাওয়ার ইলেকট্রনিক্স। আইমান নূর, এটা ধন্যবাদ। এটা ওরে আমি পড়াই, ওরে আমার মনে আছে, আমি শোন আমি বলি ওরে, ও আমার ইমিডিয়েট জুনিয়র। আমার আমার জাস্ট আমি 4-4 তে, ও 4-1 তো তখন ওরে আমি পড়াইছিলাম। ওরে আমি গিয়ে দেখাই দিছিলাম যে এটা এইভাবে এইভাবে গ্রাফ গুলা প্লট করা দরকার, করতে হয় আর কি। এখন ও বলতেছে যে ফেভারিট সাবজেক্ট কোনটা। তুমি ই করে দাও, মেনশন করে দাও পাওয়ার ইলেকট্রনিক্স। আচ্ছা ভাই,
তো নিশাদ হাসান ভাইয়া ভাইয়া জানিয়েছেন যে ওনার প্রিয় সাবজেক্ট হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। আয়মান নূর আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম আয়মান নূরকে। তো ভাইয়া এখন জানতে চাইবো যে সরকারি চাকরির ক্ষেত্রে ভাষা দক্ষতাটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এটা বেসরকারি চাকরির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়। তো হচ্ছে যে এক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নেব, বা হচ্ছে যে ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলোর উপরেও এর সাথে সাথে আমরা কিভাবে প্রিপারেশন নেব? প্রিপারেশনের ব্যাপারটা আমি তো আগেও বললাম, এখনো বলতেছি যে ভাষা দক্ষতা বলতে ছোট ছোট কোশ্চেন আছে, কোশ্চেন করে ভাইবা বোর্ডে, খুব ছোট ছোট কোশ্চেন যেগুলা দেখা যায় যে অন্যান্য আগে যারা ভাইবা দিছে বা যারা ভাইবা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করছে এদের সাথে কথা বলা, এদের সাথে কথা বললে দেখা যায় কি যে ম্যাক্সিমাম কেসে যে ভাইবা কোশ্চেন গুলা করা হয় সেম সেম কোশ্চেন, অলমোস্ট সেম, দু একটা ডিফারেন্ট হয়, যেটা একদমই ক্যান্ডিডেটকে আটকানোর জন্য, যে একদমই দেখা যাক যে সে কি করে, যে কিভাবে আটকানো যায়। আমি দেখছি একটা D11 একটা কোশ্চেন আসছিল, যেটা আমি আমার মানে সার্ভিসে আসার পর দেখছি, যেটা হচ্ছে তারের সাইজ, তারের একটা স্যাম্পল, স্যাম্পল নাম্বার যেটা বলা হয় D11। তো এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো যেটা ওই যে আমি বললাম যে না পারলে ডিরেক্টলি বলে দেওয়া যে আমি পারবো না বা আমি জানি না, আমার জানার মধ্যে নাই এটা, কিন্তু ওইটা নিয়ে বেশি যে আমি পারতেছি না, এটা তো ওই রকম মনে হয়, মনে হচ্ছে ওই রকম, এটা না না এটা এইরকম হতে পারে, এই জিনিসগুলো না করা। উম, তো ভাইয়া তাহলে আপনার জব প্রিপারেশনের সময় আপনার পড়াশোনার রুটিনটা কেমন ছিল? পড়াশোনার রুটিনের ক্ষেত্রে সকালবেলা পড়াটা আমি বেশি প্রিফার করি। সকালবেলা দেখা যায় 3 ঘন্টা যদি পড়া যায়, ওই 3 ঘন্টা পড়া সারাদিনের প্রায় 6 ঘন্টা পড়ার সমানও না, বা এরকম বলা যায়। সকালবেলা 3 ঘন্টা পড়লে, সকালবেলা 3 ঘন্টা পড়া মানে ই করে নেওয়া আর কি, তোমার যেটাকে বলা যায় সময়ে, সময়টাকে সাবজেক্টের সাথে ভাগ করে নেওয়া। সকালবেলা আমি এই সাবজেক্ট 2 ঘন্টা পড়বো, আর এই সাবজেক্ট 2 ঘন্টা, বা জেনারেল নলেজ এই যেই সাবজেক্টটা কঠিন বেশি ওইটা সকালবেলা পড়া। দুপুরবেলা এরপরে দেখা যাচ্ছে আবার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, একটু কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলেন, কয়েক সেকেন্ডের জন্য, এখন শোনা যাচ্ছে। এইখানে তারপরে আহ, যে দুপুরবেলা দেখা যায় যে আমি জেনারেল নলেজ বা যেগুলো সকালবেলা পড়ছি এগুলো একটু রিভিশন দিই। এরপর রাত্রেবেলা দেখা যাচ্ছে যে আবার নতুন করে আরেকটা সাবজেক্টের কোন একটা টপিক নিয়ে পড়া। খুব বেশি পড়াশোনা করার দরকার নাই, যতটুকু অল্প অল্প করে টপিক গুলা পড়ো, অল্প অল্প করে টপিক গুলা পড়বা, কিন্তু যতটুকু পড়বা পড়ার মতো পড়বা, যেন আজকে পড়ছি 1 মাস পরেও যেন ওই জিনিসটা আমি যেভাবে পড়ছি ওইভাবেই যেন মনে থাকে। এই জিনিসগুলো যেন মানে প্যাচ না লাগানো হয়। বেসিক এমন একটা জিনিস, এটা একবার মাথার মধ্যে ঢুকাইলে, ভালো মতো ঢুকাইতে পারলে সারা জীবন এটা মনে থাকবে। কিন্তু বেসিকে যদি উল্টাপাল্টা হয় তাহলে এটার সমাধান আসলে যার সমস্যা ও নিজে ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না, আমি যেটা মনে করি। বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক জিনিসগুলোতে প্যাচ লাগানো যাবে না। তো ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের আহ, বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে আপনার হচ্ছে বায়ুস্টে, উম, শিক্ষার্থীদের উন্নতি সাধনের জন্য আর কি কি ক্ষেত্রে কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উন্নতি সাধনের জন্য দরকার আমাদের স্পন্সর। আমাদের স্পন্সর নাই। আমরা যদি বড় পরিসরে কোনো কিছু করতে চাই, কোনো ভালো কোনো আউটপুট নিয়ে আসতে হলে তোমার ফাইনান্সিয়াল সাপোর্ট দরকার।
সেটা আসলে যদি ওইরকম ভাবে স্পন্সর না পাওয়া যায়, তো আমাদের নিজেদের ফান্ডিং দিয়ে আর কত কত চালানো যায়। এক একটা প্রজেক্ট করতে গেলে দেখা যায় যে কিছু কিছু প্রজেক্ট আছে অনেক টাকার দরকার। ভালো একটা, আমি একটা প্রজেক্ট নিয়ে একবার ছোট্ট করে কাজ করছিলাম। ওইখানে একটা মোটর, ছোট্ট একটা মোটরের দামই প্রাইস ছিল 35,000 টাকা। ছোট মোটর, সম্ভবত একটা না দুইটা মোটরের দাম ছিল 35,000 টাকা। তা এরকমই 35 না ধরো 5,000 টাকা। আমার ঠিক খেয়াল নেই, 5,000 টাকা করে মেবি, 5,000, 35 না, চারটার দাম ছিল তখন মেবি 35 বা 30,000 টাকা, এরকম এরকম আমার খেয়াল নাই। তো আমি তখন স্টুডেন্ট, আমার কাছে এত টাকা আমি কোত্থেকে পাবো? এই জিনিসগুলো, ফান্ডিং জিনিসগুলো দরকার। আর ভালো প্রফেসর দরকার। যেমন আমাদের সময় একজন প্রফেসর ছিলেন কামরুল হাসান স্যার, আমার সুপারভাইজার। তো এরকম প্রফেসর দরকার, প্রফেসর দরকার, স্পন্সর দরকার, যেগুলো আস্তে আস্তে ডে বাই ডে হবে, একসাথে হবে না, আস্তে আস্তে হবে। আমরা আশাবাদী এগুলো হলে আমাদের ভার্সিটি আরো উপরে উঠবে এবং ভার্সিটিকে সবাই চিনবে। কারণ আমাদের আমাদের যখন ভার্সিটির নাম জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে আমাদের চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করছে যে আপনাদের ভার্সিটির নাম কি বলেন। উনিও ব্রিগেডিয়ার, উনি হচ্ছে মেজর জেনারেল। মেজর জেনারেল হওয়ার পরে তারপর রিটায়ার করছেন। তাই আমি বললাম বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তো উনি বলে যে এমন এমন ইউনিভার্সিটির নাম বলেন আপনারা, এদের অনেকের এই ইউনিভার্সিটি অনেকের অনেক অনেকগুলা নামও আমরা জানি না, নতুন নতুন ইউনিভার্সিটি। এই তো জানবে কিভাবে? আমাদের তো ওইভাবে তো হাইলাইটস করা হয় না। হাইলাইটস যদি আমরা বিলবোর্ডের মাধ্যমে করি, যেটা ওই চান্দিনা রোডে একটা বিলবোর্ড ছিল, বিলবোর্ডটা আছে কিনা আমি জানি না, এখানে কুমিল্লার যারা আছে এরা জানবে। বিলবোর্ডের মাধ্যমে না, এটা হাইলাইটস করা হবে, কোম্পানি আসবে, স্পন্সর হবে, এইভাবে হোক। হোকটা এটার মানে এটার পাবলিসিটি হোক ভালো করে, এইভাবে না। যেটা আমি আশা করি বুঝাইতে পারছি, বা আমার ভাষা জটিলতা থাকলে কেউ যদি সমস্যা থাকে না বুঝতে পারলে আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার, নাহলে তো তুমি তো আছোই, তুমি একটু বুঝাই দিও। আচ্ছা, আসলে ভাইয়া বলতে চাচ্ছেন যে হয়তো যেটা আমি বুঝেছি যে দেখা যাচ্ছে যে এই করোনাকালীন সময়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া গুলোতে তারা কিন্তু অনেক কার্যক্রম চালিয়েছে, এভাবে কিন্তু তারা কিন্তু কমিউনিটির কাছে পৌঁছে যাচ্ছে। তো সেক্ষেত্রে ভাইয়ার মতে আহ, বিশ্ববিদ্যালয়গুলোর আর্মি বিশ্ববিদ্যালয়ের কাজ করা উচিত বলে ভাইয়া মনে করেন? এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। সেটাই। তো ভাইয়া এখন যেটা জানতে চাবো যে চাকরি জীবনে পাবলিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সাথে আম, আমাদের পার্থক্য কতটুকু? তো বা আমরা তাদের তাদের মতো ভালো করতে চাইলে বা তাদেরকেও যদি আমরা ছাড়িয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে গড়ে তুলতে পারি? আসলে আমাদের ওদের সাথে অনেকগুলা গ্যাপ আছে। প্রথমেই গ্যাপ হচ্ছে গিয়ে আমাদের কমিউনিকেশন ভালো না, আমাদের একজনের একজনের সাথে আর একজনের কমিউনিকেশন ভালো না। এর থেকেও বড় একটা গ্যাপ হচ্ছে আমি দেখছি, বুয়েটের একটা স্টুডেন্ট মারাত্মক পড়াশোনা করে, খুবই মানে ডাই হার্ড, যেটা বলে ডাই হার্ড পড়াশোনা করে ওরা। ওরা মেধাবী হয়, আসলে মেধাবী তো কি বলে যে শুধুমাত্র গড গিফটেড কোনো কিছু না। ব্রেন এটাকে বলা হয়, অনেকে বলে যে এটা হচ্ছে চাকুর মতো, যত ধার দিবা ধার উঠবে, কিন্তু ফালায় রাখবা নষ্ট হয়ে যাবে। তো আমাদের বেশি বেশি পড়াশোনা করা লাগবে, বা পড়াশোনার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে জানতে হবে বেশি বেশি। পড়াশোনার প্রেশার নিয়ে করলে আসলে এটার থেকে ভালো আউটপুট আউটপুট আসে না। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলা যদি তুমি দেখো, পাবলিক লাইব্রেরিতে যদি যাও, ঢাকা ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে, আমি ওইখানে গেছি আমার ভাইয়ের সাথে, ছোট্ট একটা কাজে গেছি। তো ভাই ভিতর থেকে বের হইছে দুপুরবেলা। তো দুপুরবেলা দেখতেছি একজন বইসা আছে, একজন শুয়ে আছে, আর একজন টেবিল নিয়ে বসা, ভেতরে বাহিরে কেউ দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। পড়াশোনা ওইখানে গেলে দেখা যায় যে পড়াশোনা কিভাবে করতে হয়। তো পাবলিক ইউনিভার্সিটি মানি যে খুব ভালো, আবার প্রাইভেট মানি যে খারাপ, মানে দুর্বল, ঠিক এরকম না।
প্রাইভেট প্রাইভেট স্টুডেন্ট তো ভালো করে না, স্টুডেন্ট থেকেও তো অনেক স্টুডেন্ট, কি বলে, কোন স্টুডেন্ট যেন একটা ওই যে গুগলে চাকরি পাইছে না, যেন নাসায় গেছে, গেছে না। তো আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো লাগবে, দৃষ্টিভঙ্গিটা পাল্টানো লাগবে যে আমি পারবো। প্রায় পাবলিকে পড়ি নাই বলে যে আমি মানে দুর্বল বা আমি অক্ষম, এরকম কিছু না। ধৈর্য ধরে, হয়তো যে ভালো স্টুডেন্ট বা যে বেশি পড়ে ওর অনেক বেশি সময় লাগে, বা অনেকে আছে অল্পতেই অনেক অনেক কিছু ক্যাচ করতে পারে, অল্পতে পারে, কিন্তু আমি হয়তো বা পারি না, তো এই জন্য আমার একটু বেশি পড়া লাগবে, একটু বেশি সময় দেওয়া লাগবে, এই তো। এর বেশি তো কিছু না। কি বলে যে উপর আল্লাহ তাআলা মানুষকে বানাইছে 19-20, 19-20ও বলা ভুল, 19.5-20, 18-20 করে বানায়, 18-20 করেও এতটা গ্যাপ দেয় নাই মানুষের মধ্যে। তো যদি এই গ্যাপটা ফিল আপ করা যাবে চেষ্টা আর অধ্যবসায়, এই দুইটার মাধ্যমে যদি কারো গ্যাপ থাকে সে ফিল আপ করতে পারবে। তো পাবলিকের সাথে, পাবলিক ইউনিভার্সিটি মানেই ভালো, প্রাইভেট মানে দুর্বল, এটা কোনো কথা না, এটা আমি মানতে নারাজ। কারণ আমরা যখন পরীক্ষা দিছি, আমরা আমি এটা উৎসাহ দেওয়ার জন্য বলতেছি যে আমরা 4-5 জন জয়েন করছি এই বিআরইবিতে, আমাদের একসাথে পোস্টিং জয়েন করছে, আরো অনেকেই পোস্টিং হয়েছে একসাথে। এদের মধ্যে 5 জনই আমরা আছি যারা প্রাইভেট ইউনিভার্সিটির, এআইইউবি, বিইউবিটি, আহসানুল্লাহ, আমি আরএম ইউনিভার্সিটি, এবং আরেকজন আছে কোন জায়গায়, আরেকজন উনিও মনে হয় হাসানুল্লাহ। এগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো মন জি খারাপ ভাইয়া। করার কিছু নাই যে প্রাইভেটের থেকে পড়লে কিছু করা যায় না, প্রাইভেটের থেকে করে অনেক কিছু করা যায় যদি নিজের মধ্যে চেষ্টা থাকে। শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে পড়াশোনা করতে হয়, তাহলে ভালো করা যায় আর কি। ভাইয়া আপনাকে একটা মজার একটা প্রশ্ন করেছে এমডি জাহিদ হাসান, ভার্সিটি লাইফে প্রেম করা উচিত কি? আচ্ছা, যদি কি বলে, যদি ঝামেলা না হয় তাহলে করা উচিত। কিন্তু প্রেম করে যদি ঝামেলা হয় তাহলে তো ওই প্রেমের দরকার নাই। যে প্রেম আমার পড়াশোনার মানসিক কি বলে মানসিক টেনশন দেয়, পড়াশোনা করে সমস্যা হয়, তাহলে তো দরকার নাই সেই প্রেমের। যদি পেইন দেয় আর যদি পেইন রিলিজ করতে পারে তাহলে করা করা যাইতে পারে। আচ্ছা ভাইয়া, তো সাইদ এমডি নিশাদ হাসান বলেছেন যে ভাই আপনি কি মনে করেন প্রাইভেট জব করা নাকি গভ জবের প্রিপারেশন নিয়ে ঠিক নেওয়া ঠিক, নাকি প্রাইভেট জব ছাড়া জব ছেড়ে দিয়ে বেকার থেকে প্রিপারেশন নেওয়া ভালো? এখন আমি কি বললে, পার্সোনালি যদি অ্যাটাক করি, পার্সোনাল অ্যাটাক করাটা উচিত না, তারপর ওরে করতে হয় কারণ ওর সাথে আমার রিলেশনটা ওই রকম। ওর একটা জব আছে, ওর যে জব আছে এই জবে থেকে ও যেন, আমি বলবো যে ওর যে জব আছে এই জবটা রাইখা ও যেন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেয়। সরকারি জবের প্রিপারেশন নিলেই যে সরকারি জব হবে, চেষ্টা করলে হবে, হবে না এরকম না। তবে একটা মাধ্যম আছে ইনকাম করার। কারণ এই করোনার মধ্যেও ও মানে অনেকের টুকটাক প্রাইভেট যে যে জব পারে করছে, তাদের তো কিছু টাকা একটা সোর্স ছিল, আর্নিং সোর্স একটা ছিল, তো সেটা ভালো না। এখন যদি জবটা ছাইড়া দেয় তখন তো আর তার কোনো সাপোর্ট থাকলো না। এখন ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয় যে হ্যাঁ তুমি জব করো, তুমি জব জব ছেড়ে দাও, জব ছেড়ে দিয়ে তুমি করতে পারো, প্রিপারেশন নিতে পারো, তাহলে ওকে। আর যদি ফ্যামিলির থেকে প্রেশার থাকে, যেমন আমার ফ্যামিলিতে প্রেশার ছিল, আমার ফ্যামিলিতে আমি ফাইন্যান্সিয়াল ভাবে খুব একটা স্ট্রং ছিলাম না, তা আমার জবটা খুব তাড়াতাড়ি দরকার ছিল। আর আমি কখনো ভাবি নাই যে আমি এত এই জবটা পাইতে পারি বা জব হবে আমার। তা হয়ে গেছে, এটা ঠিক আছে। আর আমার মনে হয় না যে আমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারবো, এমন একটা সমস্যা ছিল আমার ফ্যামিলিতে। তো এরকম ফ্যামিলিতে যাদের সমস্যা নেই তারা করতে পারে, তারা জব ছাইড়া দিয়া তারা ইসে প্রিপারেশন নিতে পারে।
তবে আমার মতে জবটা না ছাড়াটাই বেটার। কিছু টাকা আসলে নিজের, একটা জায়গা থেকে কিছু টাকা আসলে নিজের হয়তো সমস্যা হয় কোন জায়গাতে আমি বলি, যে সারাদিন জব, একটা জায়গা থেকে চাকরি করে আসার পরে এরপর আর পড়তে মন চায় না, পড়ার টেবিলে বসতে মন চায় না, পড়ার টেবিলে বসলে মনে হয় যে আকাশ ভেঙে পড়ে। তো ধৈর্য ধরা লাগবে, ধৈর্য নিয়ে কাজ করা লাগবে। কোনো কিছু এমনি এমনিতে আসে না। তা আমি বলবো যে চাকরি থাক, পড়াশোনাও করুক, দুইটা একসাথে করুক। তো এমডি নাহিদ হাসান উনি আবার বলেছেন যে গভর্নমেন্ট জব সেক্টর ও পাবলিক ভার্সিটি এন্ড প্রাইভেট ভার্সিটির ভ্যালু কতটুকু জিনিসটা? গভর্নমেন্ট জবে প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির ভ্যালু কতটুকু নাকি? জি ভাইয়া জানতে চাইছে। জিরো। ওইখানে তোমার পারফরমেন্সের ভ্যালু, ওইখানে তোমার পারফরমেন্স, তুমি যে প্রিলিতে এবং প্রিলি রিটেনে যে পারফরমেন্স দেখালো ওইটাই তোমার হচ্ছে কি ভ্যালু, ওইটাই তোমার ভ্যালু দিবে তারা। কিন্তু তোমার কোন ইউনিভার্সিটি থেকে আসছো, কি করে আসছো, তোমার সিজিপিএ কত, ওইখানে তুমি ভিসি লিস্টেড ছিলা নাকি ডিন লিস্টেড ছিলা, এগুলা কিচ্ছু দেখবে না। জিরো ভ্যালু এটা। পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভ্যালু জিরো। কারণ ওইখানে কিছু ব্যাপার আছে, এগুলা বলা যাবে না, এগুলা মিটিং এ যার পারফরমেন্স ভালো সেই চাকরি পাবে। এতে প্রাইভেট কি আর পাবলিক কি কোনো সমস্যা নেই। ওটা তো আমারে দিয়ে বুঝতে পারতেন। আমি একটু আগে বললাম না যে আমাদের 5 জন আমরা জয়েন করছি একসাথে, এদের মধ্যে সবাই হচ্ছে কি আমরা প্রাইভেট ইউনিভার্সিটির। এবং তারাও যে আহামরি খুব ভালো, মানে ওইরকম কি বলে যে অনেক কিছু এরকমও না, আমাদের মতোই, শুধু পড়াশোনাটা একটু ঠিকঠাক মতো করছে আর কি। কাজ শেখাটাই গুরুত্বপূর্ণ। হুম হুম হুম। ভাই এমডি জাহিদ হাসান একটা সুন্দর প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ভার্সিটিতে সিনিয়র জুনিয়র সম্পর্কটা কিরকম হওয়া উচিত? ভার্সিটিতে সিনিয়র জুনিয়র সম্পর্কটা আসলে নিজেদের ভাইয়ের মতোই হওয়া উচিত। যদি ভাইয়ের মতো সম্পর্ক না হয়, দেখা যায় সিনিয়র জুনিয়রের, মানে জুনিয়র সিনিয়রের কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না। আর সিনিয়রও একবারে দিতে যাবে না, কারণ সিনিয়রের কাছে যদি সমস্যা না বলে, সিনিয়র কোনোদিনও তার সমাধান দিবে না। আমাদের কাছে আমরা কি প্রবলেম গুলা ফেস করছি, বা ওরা যে প্রবলেম গুলা এখন ফেস করতেছে, এই প্রবলেম গুলাই তো আমরা ফেস করে সিনিয়র হইছি। এমনি এমনি তো আর আমরা সিনিয়র হই নাই। তা আমাদের কাছে যদি এই প্রবলেমের সলিউশন গুলা না চায় ওরা, তা আমরা তো দিতে পারবো না। তো আমাদের রিলেশনটা ওইরকম রাখা দরকার যে প্রবলেম গুলো, আমাদের সমস্যাগুলা বা আমাদের হাসি ঠাট্টা আনন্দ সবগুলাই যাতে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। কেউ যাতে কারোর সাথে এইভাবে না করি যে আমি আমার মতো চলবো, আমার মতো, কিসের সিনিয়র কিসের জুনিয়র। এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার যে সিনিয়র জুনিয়রের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, একই সাথে একসাথে জব করি বা একসাথে একই বাসে যাই, বা যাওয়া হয়েছেও অনেক সময়, দেখা গেছে যে সিনিয়র জুনিয়রের সাথে কথা বলে না। লং জার্নি করলাম কিন্তু একই, আমরা একই ইনস্টিটিউটের স্টুডেন্ট, তো চাইলে জার্নিটা খুব ভালো হইতে পারতো, কিন্তু ওই রিলেশন ভালো না থাকার কারণে কথা হয় নাই। আমি বলবো যে সিনিয়র, আমি এখানে একটা এক্সাম্পল দিই, আমি খুব জটিল করে ফেলাইতেছি। আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন চাকরি করতে আসি তখন রুয়েটের এক বড় ভাই আছে, উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক রুয়েটের। তো তিনি বলছেন যে, এই কথাটা আমি প্রায় বলি, অনেকের কাছেই বলছি, যে ওনার ছোট ভাই আর ওনার বড়, মানে ওনার জুনিয়র সিনিয়র এর আগেই চাকরি পেয়ে গেছে, এই একই প্রতিষ্ঠানে চাকরি পাইছে। কারণ আমাদের সময় নিয়োগ হয়েছিল, বিশাল বড় এক নিয়োগ, অনেক এজিএম ওএনডেম নেওয়া হয়েছে। তো এদের মধ্যে থেকে ওনারা, ওনার যত সমস্যা, ওনার ট্রেনিং কিভাবে হবে, ওনার কোথায় থাকা লাগবে, কত টাকা ওনার খরচ হতে পারে, কত টাকা স্যালারি আসবে, কিভাবে টাকাটা সেভ করা লাগবে, কোন জায়গায় কি, কোন জায়গায় ওনার পোস্টিং হবে, সব কিছু ওনার আগে থাকতে হেল্প করছে ওনার সিনিয়র ভাই জুনিয়র ভাই এরা, একই সাথে চাকরি করার কারণে। এটা কি রিলেশন হয়েছে কি, কি বলে যে সিনিয়র জুনিয়র, যে ওরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, দেখা যায় যে সিনিয়র জুনিয়রের রিলেশনটা এরকম ভালো মানের ছিল বিধায় একজন আরেকজনের হেল্প করছে। আবার একটা বলি, আর একটা সেটা ওনারই এক বড় ভাই,
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডিবির পিডিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো উনি কয়েকটা প্রবলেমে পড়ছিল। আচ্ছা, তুমি কি পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বুঝো? পাওয়ার ফ্যাক্টর কি জিনিস? না ভাইয়া, আসলে এ বিষয়ে আমার ধারণা নেই, কারণ আমি হচ্ছে যে আচ্ছা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো। আচ্ছা ঠিক আছে, আমি যারা টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন আছে এরা বুঝতে পারবে। এই পাওয়ার ফ্যাক্টরটা গ্রিড মিটারে, গ্রিডে যে আমাদের যে গ্রিড আছে, ট্রান্সমিশন লাইনের যে গ্রিড, এই গ্রিডে জিরো আসছিল একবার, পাওয়ার ফ্যাক্টর জিরো। পাওয়ার ফ্যাক্টর কখনোই জিরো হয় না, পাওয়ার ফ্যাক্টরটা জিরো আসছিল। তখন তো উনি টেনশনে পড়ে গেছে, কারণ উনি একদমই নতুন, উনি কিছুই জানে না এই ব্যাপারে যে কিভাবে জিরো আসলো এটা। তো ওনার তো মাথা গরম, মাথা গরম এবং কান্নাকাটি করার মতো অবস্থা যে জিরো আসলো কিভাবে, জিরো তো আসবে না এটা কখনোই, কখনোই। তখন উনি হেল্প চাইছে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে ওনার কাছে। ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে যে ওনার ডিপার্টমেন্টের বড় ভাই, রুয়েটের। এবং ওনার কারণে হয়েছে কি, মাত্র একটা ফোন দিল, ফোন দেওয়ার পর ভাই বলে দিল এটা এটা করো, শেষ। আর আমি এটাও শুনতে পাইছি, এরকম নাকি শুনছি যে একই সাথে জব করে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিতে আমাদের ভার্সিটির স্টুডেন্টই সিনিয়র জুনিয়র একজন আরেকজনের সাথে কথা বলে না। খুব প্যাথেটিক ব্যাপার এগুলা, এগুলা ঠিক না। এই আচ্ছা বলো, তারপর বলো। আচ্ছা, সিনিয়র জুনিয়র সম্পর্কে তো বললেন ভাইয়া, কেমন হওয়া উচিত সম্পর্কটা। তো এখন আপনি ভার্সিটি লাইফের কোন জিনিসটা সব থেকে বেশি মিস করেন? ভার্সিটি লাইফে সব থেকে বেশি মিস করি ক্যান্টিনের পিছনে আড্ডা। ক্যান্টিনের পিছনে পিছন দিকটাতে থাকতাম আমি, আমি সামনের দিকে থাকতাম কম। ক্যান্টিনের পিছনের আড্ডা, তারপরে কি বলে রাত্রেবেলা 2টার দিকে রাস্তায় হাঁটাহাঁটি করা, ক্যান্টনমেন্টের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করা, রাত জাগা, এগুলো খুব মিস করি। এখন চাইলেও এগুলো পারি না। এই কি বলে, এখন দেখা যায় রাত্রে 11টা বাজলেই অটোমেটিক ঘুম আইসা পড়ে। আমি এখন চাইলেও সারা রাত জাগতে পারি না। আগে অনেক রাত গেছে, সারা রাত কাঠ কাঠ নিয়ে বসতাম, রাত্রে 10টা বাজে খাওয়া দাওয়া করে একদম সকাল 6টা বাজে উঠতাম। তো এগুলা খুব মিস করি আমি। এখন ওই সার্কেল নাই আমার, আমি একা থাকি। আর এমন একটা জায়গায় আছি যে কাউরে বলার সম্ভাবনা যায় আয়সা একটু আমার সাথে সময় দে, এই। তো ভাইয়া, এই সুযোগটা যদি আপনার মনে করেন যে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যে আপনাকে আরেকবার দেওয়া হুম, হয় এই সুযোগটা, যে আপনাকে হুম, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে যাওয়ার জন্য 2 দিন সময় দেওয়া হলো, তো কোন জিনিসটা আপনি হুম। পারফেক্টলি করার চেষ্টা করবেন? আর এরপর আর তোমার জীবনে আর সময় আসবে না, তুমি চাইলেও পারবা না। তুমি যদি সত্যিকারের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ছেলে বা মেয়ে হও, তোমার ক্ষেত্রে তোমার জন্য এই আনন্দ বলো বা হই হুল্লা বলো, এইগুলা তোমার জায়গা থেকে তুমি করতে পারবা না। পারবা ছোট পরিসরে, অত বড় পরিসরে না। বড় পরিসরে করার জন্য সার্কেল দরকার, এই সার্কেলটা তোমার এখন আছে। এইটা নিয়ে, সার্কেল নিয়ে তুমি আনন্দ করো, সময় কাটাও, এটাই আমি বলবো। আর এরপরেও যদি কিছু সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করে আমি সমাধান, আমি আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব। দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামের শেষ অংশে। প্রোগ্রামটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভাইয়া, আপনার কাছে এখন আমার শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের উসাব কমিউনিটি গ্রুপ, যেখানে আমরা 3 ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে যুক্ত আছি। আজ 2022 সালে একটু একটু করে 13,000 সদস্যের একটি গ্রুপে পরিণত হয়েছে এটি। আরেকটি পাবলিক গ্রুপ জুনিয়রদের কথা চিন্তা করে চালু করা হয়েছে, সেটি হচ্ছে যে উসাব ক্যারিয়ার জোন, যেখানে সিনিয়ররা ক্যারিয়ার দিক নির্দেশনা দেবেন, এবং যারা সরকারি বা বেসরকারি বা বিদেশি উচ্চশিক্ষা নিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন, সেসব পোস্ট করছেন। এতে করে আমরা আগে থেকে জানতে পারবো আমাদের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে কিভাবে এগিয়ে যাওয়া উচিত। তো আপনি আমাদের এই উদ্যোগটিকে কিভাবে মূল্যায়ন করেন?
এটা অবশ্যই ভালো একটা দিক যে সিনিয়র জুনিয়রদের এটা যে শুরু করছে এটা তারে থ্যাঙ্কস। আর তোমরা এভাবে এটা ধইরা আসো, এটার সাথে আসো, তোমাদেরকেও থ্যাঙ্কস। আর এটা যাতে কন্টিনিউ থাকে সে ব্যাপারে তোমরা চেষ্টা করে যাও। আর এটার সিনিয়র জুনিয়রের মধ্যে যাতে ভালো একটা সম্পর্ক থাকে। দেখো, আমি ছোট্ট করে একটা গল্প বলে আমায় আপাতত আজকের জন্য শেষ করতে চাই আমার আমার কথাগুলা, যেটা হচ্ছে যে আমি কখনোই, তোমরা যে আমার এতটা সামনে আনছো, কি বলে, যে কয়জনই দেখুক, আমি কখনোই এত মানুষের সামনে আসি নাই বা আসার সুযোগও হয় না, কারণ আমি সবসময় থাকতাম পেছনে। পেছনে স্যারে, পেছনে মানে কি বলে এটারে, যে নিজেরে আমার সিজিপিও খুব ভালো না, সিজিপিও খুব ভালো না। আমি ওই যারা দেখতেছে এদেরকেও বলি যে তোমাদের সিজিপিও অনেক ভালো, অনেক হাই সিজিপিএ নিয়ে আমার কি বলে আমার ফ্রেন্ডরা আছে, তাদের জন্য আমার সাধুবাদ জানাই তাদের আমি। তো তারা সবসময় সামনে থাকতো, কিন্তু আমি আসলে কখনোই সামনে আসার সুযোগ পাই নাই। আজকে এখানে আমার আনছো, আমি আসলে অনেক কথাই বলতে চাচ্ছি কিন্তু পারতেছি না। কি বলা যায়, এটার খুশির কারণে হোক বা কন একটু কনফিউশনের কারণে হোক বা নার্ভাস ফিল করতেছি, এটা আমি পারতেছি না। কারণ আমি সবসময় থাকতাম পিছনের দিকে, ক্যান্টিনের পেছনে বলো বা ব্যাক বেঞ্চার বা ক্লাসের পিছনে, এরকম এরকমটা ছিলাম আমি। তো আমার এই জায়গাতে আনছো, আমার যতটুকু ইনফরমেশন, কতটুকু দিতে পারছি আমি জানি না, বাট যতটুকু আমার মধ্যে ছিল আমি, যতটুকু তোমরা চাইছো চেষ্টা করছি অতটুকু দেওয়ার। আর এরপরেও যদি থাকে আমি বলবো যে আমার সাথে পার্সোনালি কেউ যদি যোগাযোগ করে কোনো সমস্যা নেই। সন্ধ্যার পরে যে কেউ ফোন দেখ আমারে যে কোনো সময়, কোনো সমস্যা নেই, আমি সবারই হেল্প করব। আজকে এই বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আসার পর নিজের কাছে খুব ভালো লাগতেছে। আর জানি না আমার আর মনে হয় কখনো এরকম আসার সুযোগ হবে না, কারণ ব্যস্ততা দিন দিন বাড়তেছে। এই তো, থ্যাংক ইউ সবাইরে, এখানে যারা এই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে। ভালো থাকবা সবাই। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে অনেক। তো আর কমেন্ট আছে কিছু। দেবরাজ ঘোষ, উনি লিখেছেন যে বস, কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছিল পৃথিবীটা ব্যাক বেঞ্চারদের দখলে। এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই। তো আপনি অলরেডি মনে হয় বলে দিয়েছেন এই বিষয়ে। হ্যাঁ, আমার সিজিপিএ ভালো না, আমার সিজিপিএ ভালো না, আমি ওই পড়াশোনা খুব ভালো ছিলাম না। আমার একবার মনে আছে আমি মানে ফেল করতে করতে পাস করছি আর কি। আমার ইচ্ছা ছিল আমি ওই সাবজেক্টে ফেল করবো, পরে রিটেক নিব, কিন্তু স্যার মানে পাস করাই দিয়েছে, ওই সাবজেক্টে ডি দিয়ে পাস করাই